প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম ওয়েস্টার্ন গল্প, নাম উপদ্রুত এলাকা। এখন শুরু করছি শেষ অংশ। নাস্তা না করেই কাজে গিয়েছিল ফেল। 7:30টার দিকে আরও বিরক্ত হয়ে উঠল সে। কিন্তু কিছু একটা খাওয়া দরকার ভাবলো। হোটেলে এসে পর্যাপ্ত নাস্তা খেলো সে। ম্যাট কন্ডার যখন গিয়ে টাভেনারকে বহিষ্কার করছে, ঠিক সেই মুহূর্তে হোটেল থেকে বেরিয়ে এলো ফেনিমোর ফেল। একই সময়ে ওয়েলডেন লুইসের স্টোর থেকে বেরিয়ে এলো সুজান টাভেনার। ডেভিড রসারের সঙ্গে দেখা হবার পরপরই ঠিক 7টায় কাজে গিয়েছিল সে। মাথায় অস্ত্র জোগাড়ের চিন্তা নিয়েই রেল রোড অফিসে যায় সুজান। কাজে মন বসাতে পারছিল না, তাই ফেল নাস্তা করার জন্য বেরিয়ে যেতেই কাজ থামিয়ে সামনের ডেস্কের দিকে তাকায়ও। অস্ত্র জোগাড় করতেই হবে। হাতে অস্ত্র থাকলে স্বস্তি পাওয়া যাবে। গিয়ে টাভেনারের আবার ওর ঘরে ঢুকে গতরাতের ঘটনার পুনরাবৃত্তির সুযোগ পাবে না। আচমকা অস্ত্র জোগাড় করতেই হবে। হাতে অস্ত্র থাকলে স্বস্তি পাওয়া যাবে। গিয়ে টাভেনার আবার ওর ঘরে ঢুকে গতরাতের ঘটনার পুনরাবৃত্তির সুযোগ পাবে না। আচমকা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। আরেকটা টেবিলে ব্যস্ত ছিল গেটস। তাকে বলে, একটা কাজে বাইরে যেতে হচ্ছে আমাকে। 3টা বিচ্ছিন্ন ঘটনা গ্রেট প্লেন্সের ভাগ্য নির্ধারণ করে দিল। মাতাল অবস্থায় ম্যাট কন্ডরকে হুইস্কির বোতল দিয়ে আঘাত করার সাহস পেল গি টাভেনার। সকালে দেরি করে নাস্তা করল রেলরোড নির্মাতা জেমস ফেনিমোর ফেল। অস্ত্র কেনার তাগিদ অনুভব করল সুজান টাভেনার। হোটেল থেকে বেরিয়ে রসারকে দাঁড়ান অবস্থায় দেখতে পেল ফেল। সক্রোধে সাইড ও ওক বরাবর গট গট করে এগিয়ে গেল। ওয়েন্ডেল লুইসের জেনারেল স্টোর থেকে বেরিয়ে আসতে দেখল সুজান টাভেনারকে। চড়া গলায় ডাকল সে, মিসেস টাভেনার। পেলেদার প্যালেস থেকে ছিটকে বেরিয়ে আসা গি টাভেনারের কানে গেল টাভেনার নামটা। ঝাপসা চোখে হোটেলের দিকে তাকিয়ে একটা লোককে হাত নাড়তে দেখল সে। টলমল পায়ে দৌড়াতে শুরু করে দিল টাভেনার। মনিবের ডাক শুনতে পেয়ে রাস্তা পেরিয়ে এগিয়ে এলো সুজান। রাস্তা পেরিয়ে কর্মচারীকে নিয়ে অফিসে ফিরে যাবে বলে রাস্তা পেরোতে গেল ফেল। ওদের দিকে এগিয়ে এলো টাভেনার। একটা লোক আর নিজের স্ত্রীকে পরস্পরের সঙ্গে মিলিত হতে এগোতে দেখল। শয়তান, মুখ খারাপ করতে করতে দুজনের দিকে ছুটে গেল টাভেনার। এতক্ষণে স্বামীকে দেখতে পেল সুজান টাভেনার। নিমেষে ব্যাগে হাত ঢোকালো সে। ওয়েলডেল লুইসের দোকান থেকে কেনার জিনিসটা আছে ওতে, কিন্তু একটা ভুল হয়ে গেছে। এক বাক্স কার্তুজ কিনেছিল, যদিও রিভলভারটা লোড করেনি সে। লোড কি করে করতে হয় তাই জানে না আসলে। সন্ধ্যায় প্র্যাকটিস করবে বলে ভেবেছিল, তো পার্সের রিভলভারটা ধরলেও বের করলো না সুজান। সাইড ওক ছেড়ে টলমল পায়ে ফেল আর সুজানের দিকে এগোচ্ছে এখন টাভেনার। হঠাৎ 10-12 ফুট দূরে দাঁড়িয়ে পড়ল সে। এ লোকটা ডেভিড রসান নয়। এই যে দেখছি সেই বোয়াল মাছ, রেল রোড নির্মাতা। টাভেনারের স্ত্রীর সঙ্গে মৌজ করতে যাচ্ছে। তুমি আবার খিস্তি করলো টাভেনার। তুমিও? কম্পিত হাতে সুজানের দিকে ইঙ্গিত করার চেষ্টা করলো সে। ওর সঙ্গে বিছানায় গেছো তুমি? তুমি একটা একটা বিশ্রী শব্দ উচ্চারণ করলো টাভেনার। দ্রুত এগিয়ে এসে চড়াত করে থাপ্পড় মারল তাকে ফেল। মাত্র কয়েক মিনিট আগে ম্যাট কন্ডরের চর খেয়েছে টাভেনার। অবশ্য তাতে অপমানিত বোধ করেনি সে। হাজার হোক তারা সমপর্যায়ের। কিন্তু পুবের সস্তা কোনো লোক কি টাভেনারের গায়ে হাত দেবে? এ হতে পারে না। বিশেষ করে লোকটা যখন তার স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক স্থাপন করেছে। ফেলের চর খেয়ে পিছিয়ে হেলে পড়ার মুহূর্তে নেশাগ্রস্ত নেশাগ্রস্ত মগজে চিন্তাটা খেলে গেল তার। বগল তলার রিভলভারের দিকে হাত বাড়ালো সে। রিভলভারটা বের হতে দেখলো সুজান। চিৎকার করে উঠল সে। সাবধান মিস্টার ফেল। শোল্ডার হোল্ডারের
অস্তিত্ব সম্পর্কে কিছুই জানে না ফেল। রিভলভারটা দেখার আগ পর্যন্ত দাঁড়িয়ে রইল সে। পরক্ষণে চেঁচিয়ে উঠে পিছিয়ে গেল আতঙ্কে। ট্রিগার টানলো টাভেনার। মদে চুর হয়ে আছে সে। 20 কদম দূর থেকে বার্নের দরজায় গুলি লাগাতে পারবে কিনা সন্দেহ, কিন্তু মাত্র 1 ফুট দূরে ছিল ফেল। ট্রিগার টানতে টানতে চেম্বার খালি করে ফেললো টাভেনার। তার পায়ের কাছে ফেল লুটিয়ে পড়ার পরেও টেনে চলল সে ট্রিগার। অলৌকিক কোনো কারণে মাত্র কয়েক ফুট দূরে দাঁড়ানো সুজান টাভেনার বেঁচে গেল গুলির হাত থেকে। পার্সেল রিভলভারের বার ধরে পাথর হয়ে গেছে সে। দীর্ঘ একটা মুহূর্ত মাটিতে লুটানো ফেলের দিকে তাকিয়ে থাকলো টাভেনার। তারপর শিউরে উঠল তার গোটা শরীর। পলকের জন্য হুঁশ ফিরে পেল যেন। প্রথমে সুজান, তারপর তাকে পেরিয়ে দৌড়ে আসা জনি হনসিঙ্গারের দিকে তাকালো সে। বাঁচাও! হঠাৎ চেঁচিয়ে উঠল টাভেনার। বাঁচাও, আমাকে লিঞ্চ করবে ওরা। খালি রিভলভারটা আঁকড়ে ধরে সুজানকে পাশ কাটিয়ে এলোমেলো পায়ে হনসিঙ্গারের দিকে এগিয়ে গেল সে। এগোনোর উপরই নিজের রিভলভার বের করে আনলো মার্শাল। লম্বা ব্যারেল দিয়ে টাভেনারের মাথার একপাশে আঘাত করলো। জবাই করা বাছুরের মতো নেতিয়ে পড়ল টাভেনার। টাভেনারের গায়ের উপর পা ফাঁক করে দাঁড়ালো হনসিঙ্গার। ঘাড় ফিরিয়ে দেখলো ডেভিড রসার এগিয়ে আসছে। আমার আসামি, খেকিয়ে উঠল সে। কোনো কিছু করার চেষ্টা করো না ওর জন্যে, বিষ বিতৃষ্ণ কণ্ঠে বলল রসার। টাভেনার আর হনসিঙ্গারকে এড়িয়ে জেমস ফেলের পাশে স্থানের মতো দাঁড়ানো সুজানের দিকে এগিয়ে গেল। চট করে সুজানকে এক নজর দেখে হাঁটু গেড়ে বসে পড়ল রসার। সাবধানে ফেলের শরীরের নিচে হাত ঢুকিয়ে চিৎ করে শোয়ালো তাকে। ফেলের বাম বুক থেকে রক্ত বেরিয়ে আসছে। তাড়াতাড়ি ফেলের গায়ে নজর বোলালো রসার। অন্য কোনো ক্ষত না দেখে অবাক হলো। শার্ট রেঞ্জে ছটা গুলি করার পরও শর্ট রেঞ্জে 6টা গুলি করার পরও মাত্র একটা লাগাতে পেরেছে টাভেনার। কাঁধের উপর দিয়ে তাকিয়ে চেঁচালো রসার। ডাক্তার কেনকে ডাকো। সংবিত ফিরে পেল সুজান টাভেনার। শিউরে উঠে জ্যান্ত হয়ে উঠল সে। পাই করে ঘুরে হনসিঙ্গার আর অচেতন টাভেনারকে পাশ কাটিয়ে দৌড়ে গেল। আরো অনেকেই গুলিবর্ষণের দৃশ্যটা দেখেছে অবশ্য। তাদেরই একজন ছুটে গিয়েছিল ডাক্তার কেন্টের অফিসে। সুজান অফিসে পৌঁছার আগেই বেরিয়ে আসতে দেখা গেল কেন্টকে। ডাক্তার কেন্ট, চেঁচিয়ে বলল সুজান। মিস্টার ফেল। ওকে পাশ কাটিয়ে রাস্তায় নেমে পড়ল ডাক্তার কেন্ট। 35। নতুন ব্যাসটা বুকে সেটে টপাটপ সিঁড়ি টপকে হোটেলে ঢুকলো সিম অ্যাকিন্স। ডেস্কের পেছনে মুডিকে দেখতে পেল সে। কথাটা ঠিক না, বলল মুডিকে। কন্ডার ট্যাভেনারকে বরখাস্ত করেনি। কন্ডার তোমাকে দিয়ে বলে পাঠিয়েছে কথাটা? ধমকে উঠল মুডি। হয়তো পাঠিয়েছে, হয়তো পাঠায়নি, পাল্টার জবাব দিল অ্যাকিন্স। হতে পারে, আমি নিজে থেকেই বলছি তোমাকে। তোমরা উল্টাপাল্টা কিছু করতে যেও না। বেরিয়ে যাও, ধমকে উঠল মুডি। আমি না ডাকলে আর কখনো এই হোটেলে পা রাখবে না। সরাসরি মুডির মাথায় বাঁধা ব্যান্ডেজটার দিকে তাকালো অ্যাকিন্স। সকালে খানিকটা ঘিলু হারিয়েছ তুমি, বাকিটুকু একটু খাটাও, বুঝতে চেষ্টা করো। ফের যদি লাগতে যাও কি অবস্থা হবে তোমার। চরকির মতো ঘুরে দরজার দিকে পা বাড়ালো অ্যাকিন্স। ঠিক বাইরে দাঁড়ানো রসারকে পাশ কাটালো, কিন্তু তাকালো না ওর দিকে। কিন্তু রসারের ইচ্ছা অন্যরকম। অ্যাকিন্স, দরজা খুলে চলে যেতেই ডাকলো। থমকে দাঁড়ালো অ্যাকিন্স। টিনের তারাটা খুলে ফেলো, আবার বলল রসার। আমার হুকুম এটা। তোমাকে আমি ডরাই না রসার, পাল্টা জবাব দিল অ্যাকিন্স। জীবনে একসঙ্গে কখনো $2500 চোখে দেখেছ? টিটকারির ঢঙে বলল রসার। রিভলভারটা বের করে আমাকে একটা গুলি করলেই পেয়ে যাবে। ম্যাট কন্ডার দেবে তোমাকে টাকাটা। এইমাত্র বললে তোমাকে, তো আমাকে ডরাও না। আগেই সিঁড়ি বেয়ে নামতে শুরু করেছে সিম অ্যাকিন্স। 12টা বাজতে 10 মিনিট বাকি। মাতাল টাভেনারের হাতে জেমস ফেনিমর ফেল গুলিবিদ্ধ হওয়ার পর প্রায় 4 ঘন্টা পেরিয়ে গেছে। ফিলেদার প্যালেসে আবার সিন্ডিকেট সদস্যদের প্রতি বক্তব্য রাখছে ম্যাট কন্ডর।
হ্যাঁ, ওকে তাড়িয়ে দিয়েছে আমি, ঘোষণা করলো সে। মিস্টার ফেলকে গুলি করেছে লোকটা, চুনোপুটি কাউকে নয়। আর কেউ হলে টু শব্দটি করতো না কেউ, অন্তত গত রাতের ঘটনার পর। কিন্তু জিম ফেল, শহরের প্রত্যেকে তাকে শ্রদ্ধা করে। রেল রোড শ্রমিকরা তার লোক। গত রাতের ভিজিলান্টাসরা এক পাল ভীতু খরগোশ ছাড়া আর কিছু না। কিন্তু এখন অনেকেই তাদের সঙ্গে সানন্দে যোগ দিবে। একবার যদি কাউকে ঝোলাতে পারে তারা, এমনকি গি টাভেনারের মতো লোকও যদি হয় সে, আর ঠেকানো যাবে না তাকে তাদের। কেউ প্রতিবাদ করলো না। তবে কেন্ডুর জানতে চাইল, টাভেনারকে যাতে ঝোলাতে না পারে সে ব্যবস্থা নিতে হবে আমাদের। গম্ভীর চেহারায় মাথা দোলালো কন্ডর। শহরের অর্ধেক লোককে শেষ করে হলেও। 12টা বাজতে 5 মিনিট বাকি থাকতে দোকান থেকে বেরিয়ে এলো ওয়েলডেল লুইস। এক হাতে রিভলভার, অন্য হাতে দড়ির বান্ডিল। দরজায় দাঁড়িয়ে রাস্তায় নজর বোলালো সে। হার্ডওয়্যার ম্যান ম্যান্ড বেরিয়ে এলো দোরগোড়ায়। তার কোমরে রিভলভার গোজা, হাতে শটগান। ফটোগ্রাফার ফিউয়ার একটা ড্রাগন পিস্তল হাতে বেরিয়ে এলো তার দোকান থেকে। ভোরের হামলায় ইংলিশ শটগানটা বাঁচাতে পেরেছিল ডাক্তার কেন্ট। সেটা হাতে করেই অফিস থেকে বেরিয়ে এলো সে। রাস্তার উল্টো দিকে হোটেলের দরজা গলে বেরিয়ে এলো জোস মুডি। একই অবস্থানে দাঁড়িয়ে থাকা রসারের দিকে তাকালো সে। আমরা ফিরে এসে তোমাকে যেন না দেখি, গম্ভীর কণ্ঠে বলল রসারকে। চট করে রাস্তার এ মাথা ও মাথায় চোখ বোলালো রসার। 12টা বাজতে আর মাত্র 1 মিনিট বাকি আছে। রেল রোড বিল্ডিংয়ের দিক থেকে ভারী সমবেত পায়ের আওয়াজ ভেসে এলো। রাস্তা বরাবর এগিয়ে আসছে রেল শ্রমিকদের মিছিল। তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। ওদের দেখে যা বোঝার বুঝে নিল শপকিপাররা। দরজা থেকে সরে এসে রাস্তা ধরে এগোতে শুরু করলো লুইস। ডাক্তার কেন্টের সঙ্গে যোগ দিল। অন্য দোকানদাররাও আগে বাড়ছে। এরা সকালের হামলায় বেঁচে গেছে, যারা তারা নয়। অবশ্য কয়েকজন সেই ব্যর্থ অভিযানে অংশ নিলেও বেশিরভাগই গ্রেট প্লেন্সের সাধারণ নাগরিক, যারা সিন্ডিকেটের সঙ্গে জড়িত নয়। জেলখানার দিকে এগিয়ে যাচ্ছে ওরা। জেলের দরজায় দাঁড়িয়েছিল এতক্ষণ সিম অ্যাকিন্স। আচমকা ভেতরে ঢুকে কবাট আটকে দিল সে। রাস্তার উল্টো দিকে ক্লান্তি সূচক একটা শব্দ করে মুড়িকে পাশ কাটিয়ে সিঁড়ি বেয়ে নামতে শুরু করলো রসার। চেঁচিয়ে উঠল মুড়ি, কোথায় যাচ্ছ তুমি? যে কাজে এখানে আসা সেটা শেষ করতে, ভারী গলায় বলল রসার। রাস্তা ধরে এগোতে শুরু করলো। হার্ডওয়্যার স্টোর মালিক, ফটোগ্রাফার সহ আরো 3জন ভিজিলান্টাসকে পাশ কাটিয়ে উল্টো দিকে পা চালালো। ওর গন্তব্য প্লেজার প্যালেস হলেও গোটা পথ হাঁটার প্রয়োজন হলো না। 50 ফুট দূরে থাকতেই লোকজন বেরিয়ে আসতে শুরু করলো ওখান থেকে। সেলুনের সামনে দল বেঁধে দাঁড়ালো তারা। অনবরত বেরিয়ে আসছে 12 জন 15। রাস্তার ওপাশে কেন রোডে সেলুন থেকেও বেরিয়ে আসছে একদল লোক, কিন্তু সেদিকে তাকালো না পর্যন্ত রসার। সবার শেষে সেলুন থেকে একসঙ্গে বেরিয়ে এলো ম্যাট কন্ডর আর জনি হর্নসিঙ্গার। ওদের 30 ফুট দূরে দাঁড়িয়ে পড়ল রসার। বেশ ম্যাট, বলল ও। বন্ধুদের নিয়ে ফিরে যাও, গর্জে উঠল কন্ডর। নইলে একটু বাদেই ওদের ব্যবস্থা করব আমরা। না, বলল রসার, মাথা নাড়ল। এটা তোমার আর আমার ব্যাপার, এখানে এখনই সামনে থেকে সরে যাও, বলল কন্ডার। তোমার কোনো আশাই নেই। তোমারও নেই ম্যাট, সহজ কণ্ঠে বলল রসার। হয়তো একটা গুলি করতে পারবো আমি, গুলি খেয়েও, কিন্তু আমার এক গুলিতেই অক্কা পাবে তুমি। কথাটা তোমার জানা আছে। আরে, চেঁচিয়ে উঠল হর্নসিঙ্গার। ওল্ড ম্যান দেখি শোডাউনে নামতে চাইছে। কন্ডর, $2500 পুরস্কারটা বহাল আছে তো? আছে, দাঁত কিরমির করে বলল কন্ডর। প্লেজার প্যালেসের ব্যাটউইং ডোর ঠেলে বেরিয়ে এলো শেরিফ ওয়েস পার্কার। পাশ ফিরে এগোনোয় এখনো রসারের মুখোমুখি অবস্থায় আছে সে, কিন্তু কন্ডর আর হর্নসিঙ্গারের খুব কাছে নয়। আমি দুঃখিত ডেভিড, বলল সে, কিন্তু কিন্তু তুমিই সকালে বলেছিলে আমি পালাতে পারবো না। শেষ দেখে যেতে হবে আমাকে।
আমি জানি ওয়েস, বলল রসার। ম্যাট কন্ডারের লোক তুমি। সেই এখানে আনিয়েছে তোমাকে। আরও আছে, বলল পার্কার। আমি আইডাহোর সেই। কই ওল্ড ম্যান? দাঁত খিচালো হনসিঙ্গার। শুরু করো। ঝট করে বাম হাত দিয়ে হনসিঙ্গারের হাতে আঘাত করলো কন্ডর। দাঁড়াও গর্ধব কোথাকার। এবার রসারের উদ্দেশ্যে বলল, ওর আসল নাম টেট রবসন। ক্যান্সাসে তোমাকে শেষ করার জন্যে $2000 দিয়েছিলাম ওকে। ওই তোমার প্রেমিকাকে খুন করেছে। টাকাটা নিয়েছিলাম আমি, বলল পার্কার ওরফে রবসন। আমি নিরুপায়। আর অপেক্ষা করতে পারল না হনসিঙ্গার। তার ডান হাতে যেন ঝিলিক খেলে খেলে গেল। সবল দিয়ে তুলে নিল ফ্রন্টিয়ার মডেলটা। রসার একটু পাশ হয়ে দাঁড়িয়ে থাকায় প্রথম বুলেটটাই শেষ বুলেট হতে পারল না। রসারের বুক জ্বালিয়ে দিলেও ওকে পঙ্গু করতে পারল না ওটা। হনসিঙ্গারের দিকে তাকালো না রসার। ওর পুরো মনোযোগ টেড রবসনের দিকে। রসারের স্বর্ণ সময় পেরিয়ে গেছে অনেক আগে, কিন্তু জীবনে এই একবার চরম ক্ষিপ্ততা দেখানো ছাড়া গতান্তর নেই ওর। তাই দেখালো। বুড়ো আঙুল দিয়ে হ্যামার টানার সময় বুঝতে পারল এত দ্রুত আর কখনো ড্র করেনি ও। মাত্র একবার টেড রবসনকে গুলি করলো রসার। তারপর রিভলভার ঘোরালো। এবার কন্ডর, গর্জে উঠল ও। রিভলভারের দিকে হাত বাড়াচ্ছিল কন্ডর, কিন্তু বের করতে পারল না। রসারের প্রথম গুলিটা তার মাথা ফুটো করে বেরিয়ে গেল। সময় নিয়ে আবার গুলি করলো। ছিন্ন ভিন্ন হয়ে গেল কন্ডরের বুক। এবার জনি হনসিঙ্গারের দ্বিতীয় বুলেটের ধাক্কায় লুটিয়ে পড়তে শুরু করলো রসার। খুনে মার্শাল দারুণ ফাস্ট। তার দুটো গুলি আলাদা করে চেনা কঠিন। প্রথম গুলিটা সামান্য আঁচড় কাটলেও দ্বিতীয় গুলিটা মোটামুটি জায়গা মতোই বিঁধল। রসারের বাহু ভেদ করে কোনাকুনিভাবে ডান কাঁধের শোল্ডার ব্লেডের নিচে আশ্রয় নিল ওটা। গুলির ধাক্কায় পেছনে বেঁকে গেল রসার। ফলে টেড রবসনের গুলিটা আঁচড় কাটল ওর উরুতে। এবার হাঁটু গেড়ে বসে আবার গুলি করার জন্য রিভলভার উঁচু করলো রবসন, কিন্তু ট্রিগার টানতে পারল না। রসারের দিকে নয়, জনি। ঢোক গিলল সে। শত্রু ধরাশায়ী হওয়ায় পাই করে রবসনের দিকে ফিরল হনসিঙ্গার। রবসনের অস্ত্রকে নিজের দিকে ঘুরতে দেখে হঠাৎ আতঙ্কে চেঁচিয়ে উঠল সে। তাড়াতাড়ি নিজের রিভলভারের ট্রিগার টানল। একই সময় রবসনের বুলেট গলায় এসে বিঁধল তার। মাটি স্পর্শ করার আগেই অক্কা পেল হনসিঙ্গার। হনসিঙ্গার আর পার্কার ওরফে রবসন ছাড়া কন্ডরের আর কোনো সাঙ্গাত অস্ত্র স্পর্শ করেনি। অ্যাকশনের অব্যবহিত আগের সংলাপ শুনেছে সবাই। লড়াইটা ব্যক্তিগত বুঝতে পেরেছে। মাটিতে পড়ে থাকা রসার জোর করে এক হাঁটুতে ভর দিয়ে উঠল। জনি হনসিঙ্গারের নিঃস্বার শরীরের দিকে এগিয়ে গেল। চিত হয়ে পড়ে থাকা ম্যাট কন্ডরের নিষ্প্রাণ চোখ জোড়ার দিকে একবার তাকালো। তারপর এগিয়ে গেল টেট রবসনের দিকে। কাত হয়ে পড়ে আছে রবসন। রসারের গুলিতেই প্রাণ হারাতো লোকটা, কিন্তু হনসিঙ্গারও গুলি করেছে তাকে। এখনো বেঁচে আছে, তবে নির্জীব হয়ে আসছে দ্রুত। রক্ত বেরিয়ে আসছে তার মুখ দিয়ে। চকচকে চোখে রসারের দিকে তাকালো সে। অন্য কোনো সময় রসার অন্য কোথাও। পরক্ষণে নিষ্প্রাণ হয়ে গেল রবসনের চোখ জোড়া। নিঃসার হয়ে গেল সে। অন্য কোথাও টেট, বলল রসার। 36। ভিজিল্যান্টস আর সিন্ডিকেটের মাঝে তীব্র লড়াইটা আর শেষ পর্যন্ত হলো না। সিন্ডিকেটের অনেকগুলো মাথা থাকলেও ম্যাট কন্ডরি ছিল প্রাণভোমরা। জনি হনসিঙ্গার আর শেরিফ ছিল যথাক্রমে প্রকাশ্য আর গোপন দাঁত। এরা তিনজনই মারা যাওয়ায় অন্য মাথাগুলো আর বিশাল ভিজিল্যান্টস বাহিনীর বিরুদ্ধে লড়াইতে নামার কোনো সুবিধা দেখতে পেল না। লড়াই করে সিন্ডিকেটের আরও লোকের মৃত্যু ছাড়া আর কোনো ফায়দা হবে না। আত্মসমর্পণ এবং নির্বাসনই বেছে নিল তারা, এবং অর্থ আর অস্ত্র ফেলে দ্রুত বিদায় হয়ে গেল। রসার যখন হোটেলে নিজের বিছানায় শুয়ে, তখনও অব্যাহত রয়েছে তাদের বিদায়। ওর গায়ের শার্ট খুলে ফেলা হয়েছে। ডাক্তার কেন খুঁচিয়ে খুঁচিয়ে
শোল্ডার ব্লেডের নিচ থেকে বুলেটটা বের করার চেষ্টা করছে। খাটের লোহার স্ট্যান্ড আঁকড়ে ধরে যন্ত্রণা সহ্য করছে ও। ঠিক আছে। বিছানার পাশে চেয়ারে রাখা ডিস প্যানে অবশেষে বের করা বুলেটটা রেখে বলল ডাক্তার কেন্ট, এবার একটু আয়োডিন লাগাতে হবে। ভয়ঙ্কর জিনিসটা দিয়ে ক্ষতস্থান মুছে দিল সে, কিন্তু গোঙালো না রসার। গান ফাইটারের দীর্ঘ জীবনে বেশ কয়েকবারই আয়োডিনের ধাক্কা সামলাতে হয়েছে ওকে। ডাক্তার কেন্ট যখন রসারের গায়ে ব্যান্ডেজ বাঁধছে, তখন কামরায় ঢুকলো জোস মুডি। এইমাত্র জ্ঞান ফিরে পেয়েছে ফেল, বলল সে। খুব খারাপ করছে এখন, মুখ খারাপ করছে এখন, আবার কাজে নামতে ব্যাকুল হয়ে গেছে। হাসলো ডাক্তার কেন্ট। কাজে থাকলেই ভালো থাকবে সে। ব্যান্ডেজে গেরো দিয়ে রসারকে চিৎ করে শোয়ালো ডাক্তার কেন্ট। শিগগিরই সপ্তাহ তিনেকের মধ্যেই সেরে উঠবে তুমি। 3 সপ্তাহ? চেঁচিয়ে উঠল রসার। আমার আমরা খাওয়াবো তোমাকে, বলল মুডি। আর যদি মনে করো নার্স লাগবে, তাও আছে, মিসেস ট্রাভেনার। ওর নাম ট্রাভেনার নয় বলেই মনে হচ্ছে। টিন হর্নটা সারা জীবনই বোকামি করে গেছে। নিউ অরলিন্সে আগেও একটা বিয়ে করেছিল সে, কিন্তু ডিভোর্স নেওয়ার কথা কখনো চিন্তা করেনি। ফলে এই মেয়েটার সঙ্গে তার বিয়ে বৈধ হয়নি। জোস, জোশ, বলল ডাক্তার কেন্ট। জীবনে এতটা তৃষ্ণা আর কখনো বোধ করিনি আমি। তোমার কামরা থেকে বোতলটা একটু আনবে? নিশ্চয়, বলল মুডি। আমারও এক গ্লাস লাগবে। রসারের দিকে তাকিয়ে হাসলতে সে। তোমার? না, জবাব দিল রসার। এখন একটু ঘুমাতে চাই আমি। এসে রুম থেকে বেরিয়ে গেল মুডি। যন্ত্রপাতি একটা ব্যাগে ঢোকালো ডাক্তার কেন্ট। সাফারের দিকে একবার এসে দেখে যাব তোমাকে। ব্যাগ নিয়ে বেরিয়ে গেল সে। খোলাই থাকলো দরজাটা। রসার লক্ষ্যই করল না যে ডান দিকে না গিয়ে বাম দিকে গেছে কেন্ট। একটু পরেই অবশ্য পেছনে ভারী পায়ের আওয়াজ পেল। সামান্য উঁচু হয়ে কেন্টকে যেতে দেখল। ওকে অভিবাদন জানালো কেন্ট। উল্টো রাস্তায় গিয়েছিলাম। আরও পায়ের আওয়াজ পাওয়া গেল করিডোরে, মৃদু। দরজায় এসে দাঁড়ালো সুজান। পরস্পরের দিকে তাকালো ওরা। শ্রান্তিময় এক ধরনের ক্লান্তি গ্রাস করে নিতে চাইল রসারকে। সব শেষ হয়ে গেছে, বলল সুজান। চিকিৎসা ছাড়া, বলল রসার। ব্যস্ত থাকতে হবে তোমাকে, আবার বলল সুজান। পুরনো কথা ভাববার সময় পাবে না। অবশ্য রাতে যখন রান্সের পোস্টে বসে রান্সের দিকে তাকাবে। রান্স, বলল রসার। ওটার বাস্তব অস্তিত্ব ছিল না। মেয়ে ছাড়া কোনো বাড়ি পূর্ণ হতে পারে না। হয়তো অন্য কোনো মেয়ে। সুজানের দিকে তাকিয়ে আফসা হাসল রসার। অন্য কোনো মেয়ে আসতেও পারে। পরস্পরের দৃষ্টিতে এ কথাটাই পড়ল ওরা। সময় প্রয়োজন কেবল সময়ের, এবং সময়ের অভাব নেই ওদের। সমাপ্ত।